শুনছেন হোয়াইট ফ্র্যাগ্রেন্স, গল্পের সুবাস এখানেই। আজ আপনাদের জন্য পড়ছি জেমস জয়েসের গল্প ইভলিন। জানালার ধারে বসে এভিনিউর সারিবদ্ধ বাড়ি আর রাস্তার উপর নেমে আসা সন্ধ্যার আসন্ন অন্ধকারের দিকে তাকিয়েছিল ইভা। জানালার পর্দায় হেলানোর মাথা, ধুলো জড়ানো সুতি কাপড়ের এই রংচঙে পর্দা থেকে নাকে আসছিল ভারী একটা গন্ধ। ও বড় ক্লান্ত। দু একজন লোক হেঁটে গেল ইভার সামনে দিয়ে। এভিনিউর শেষ বাড়ির মানুষটিও ওর দৃষ্টি অতিক্রম করে ফিরে গেল বাড়ির পথে। কংক্রিটের রাস্তা থেকে ইভা তার জুতোর খটখট শব্দ শুনতে পেল। তারপর খোয়া বিছানো পথের বুকে মচমচ আর্তনাদ তুলে সে পায়ের শব্দ গিয়ে থামল লাল রঙা নতুন বাড়িটার সামনে। একসময়ে ওখানে ফাঁকা মাঠ ছিল। প্রতিদিন বিকেলে পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে সেও খেলতো ওখানে। তারপর বেলফাস্টের এক লোক মাঠটা কিনে নিয়ে বাড়ি তুলল। সে বাড়ি তাদের এই স্যাঁতস্যাঁতে বাদামি রঙের একটুখানি বাড়ির মতো নয়, বরং ঝকমকে ছাদওয়ালা উজ্জ্বল ইটের দালান। পাড়ার সমস্ত ছেলেমেয়েরা একসঙ্গে খেলতো ওই মাঠে। ডেভিন, ওয়াটার, ডান, পঙ্গু ছোট কিয়োগ, সে ও তার ভাই বোনেরা। আর্নেস্টে অবশ্য খেলতো না, অন্যদের তুলনায় সে অনেক বড় হয়ে গিয়েছিল। ইভার বাবা প্রায় তার লিকলিকে কালো ছড়ি হাতে ওদের মাঠ থেকে বের করে দিতেন। এজন্য ছোট্ট কিয়োগ সাধারণত পাহাড়ে থাকত, আর তার বাবা আসছে দেখলেই চেঁচিয়ে সাবধান করে দিত সবাইকে। সেসব দিনগুলোকে কত সুখের বলে মনে হয়। তখন বাবার স্বভাব এমন খারাপ ছিল না। তাছাড়া মাও বেঁচে ছিলেন। অনেক পুরনো দিনের কথা এসব। এখন ইভা আর তার ভাই বোনগুলো অনেক বড় হয়ে গেছে। মরে গেছেন মা। টিজি ডান আর নেই, মরে গেছে সেও। ওয়াটাররা এখন ইংল্যান্ডে। সব কিছুই বদলে গেছে। এখন ইভা নিজেই অন্যদের মতো চলে যেতে চাচ্ছে, পরিচিত এই বাড়ি ছেড়ে। এই বাড়ি ছেড়ে চকিতে ও ঘরের চারদিকে একবার চোখ বোলায়। প্রত্যেকটি জিনিস কত বছরের পরিচিত। এসবের ধুলো হপ্তায় অন্তত একবার হলেও সে ঝেড়েছে, মুছেছে, আর অবাক হয়ে ভেবেছে এত ধুলো আসে কোত্থেকে। এসব জিনিস থেকে সে কখনো বিচ্ছিন্ন হতে পারে এমন কথা ইভা স্বপ্নেও কোনোদিন ভাবেনি। অথচ ও চলে গেলে এগুলোর সঙ্গে হয়তো আর কোনো দিন দেখা হবে না। বাড়ি ছেড়ে ছেলেটির সঙ্গে পালিয়ে যাবে বলে কথা দিয়েছে ইভা। কাজটা ঠিক বুদ্ধিমানের মতো হচ্ছে তো? প্রশ্নটার চতুর্দিকও চিন্তাভাবনা করে দেখে নিতে চায়। যত যাই হোক, বাড়িতে তার নিশ্চিত একটা আশ্রয় আছে, খাবার সংস্থান আছে, সারা জীবন ধরে সে যাদের চেনে জানে তারাও আছে সেখানে। যদিও ঘরে বাইরে দুদিকে ইভাকে কঠোর পরিশ্রম করতে হয়। আচ্ছা, সে একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। দোকানের সবাই যখন কথাটি শুনবে, তখন ওরা কি ভাববে ইভা সম্পর্কে? হয়তো বলবে মেয়েটা বোকা, আর সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে লোক আনিয়ে ইভার শূন্য জায়গাটা পূরণ করে নেবে। গেভান মেয়েটি হয়তো খুশি হবে। বরাবরই ও একটু কর্তৃত্ব ফলাতো ইভার উপর, বিশেষ করে যখন খবরদারি দেখানোর মতো লোকজন ধারে কাছে থাকতো। এই যে ইভা, দেখছো না ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, সবসময় হাসি খুশি থাকবে, চটপট করে কথা বলবে, বুঝলে? দোকান ছেড়ে চলে যাবার জন্যে হয়তো খুব একটা চোখের জল ফেলতে হবে না। সেই সুদূর অজানা দেশে তার নিজের নতুন বাড়িতে হয়তো এই বিচ্ছিরি ব্যাপারগুলোও আর ঘটবে না। সেখানে তার বিয়ে হবে, তার
এই ইভলিনের। তখন কথাবার্তায়, ব্যবহারে লোকজন তাকে সম্ভ্রম করে চলবে। সমস্ত জীবন তার মা বাবার কাছ থেকে যে ব্যবহার সে পেয়েছে, সেরকম ব্যবহার কেউ তার সঙ্গে করবে না। এখনও, এমনকি এই অতিক্রান্ত 19-এও বাবার অত্যাচারের ভয়ে ইভাকে গুটিয়ে থাকতে হয়। আতঙ্কে বুক শুকিয়ে ওঠে। অবশ্য হ্যারি এবং আর্নেস্টকে প্রায় ধরে মারলেও বাবা কখনো তার গায়ে হাত তোলেননি। সে তো মেয়ে। তবু সম্প্রতি বাবা তাকে শাসাতে শুরু করেছেন। প্রায় বলছেন, ওর জন্য যা কিছু তিনি করেছেন কিংবা ভবিষ্যতে করবেন, তার সবটুকুই ওর মৃত মায়ের কথা ভেবে। অথচ এখন বাবাকেই বাঁচানোর কেউ নেই। আর্নেস্ট মরে গেছে, আর হ্যারি চার্চ সাজানোর কাজ নিয়ে সেই সব সময় কোথায়, কোন দূর দূরান্তের গ্রামে গিয়ে থাকতে হয় তাকে। তাছাড়া শনিবার রাত্রে টাকার জন্যে বাবার অনিবার্য ঝগড়াঝাঁটি তাকে অকথ্য যন্ত্রণা দিচ্ছে আজকাল। সাপ্তাহিক মজুরির সব কটা টাকা আগাগোড়াও তুলে দিত বাবার হাতে। এমনকি হ্যারিও বলতে গেলে কিছুই রাখে না নিজের পকেটে। কিন্তু মুশকিল বাধে বাবার কাছ থেকে টাকা নেওয়ার সময়। তার ধারণা ইভা বাজে খরচ করে, অযথা পয়সা ওড়ায়। ওর মাথায় বুদ্ধিশুদ্ধি কিছুই নেই। পথে ছড়ানোর জন্যে এত কষ্টের পয়সা তিনি ইভাকে কিছুতেই দিতে পারবেন না। এরকম হাজারো গালমন্দ। শনিবার রাতগুলোতে তিনি এমনই অমানুষ হয়ে ওঠেন, শেষমেশ ওকে টাকা দিয়ে বলেন রোববারের খাবার কেনার কোনো ইচ্ছেও আছে কিনা। ক্ষোভে, উত্তেজনায় ইভা তখন ঝড়ের বেগে বেরিয়ে যায়। ওকে কনুই দিয়ে পথের ভিড় ঠেলে পথ তৈরি করে এগিয়ে যেতে হয়। আর এক রাশ বাজারের ভার নিয়ে ফিরতে বেলা পড়ে যায়। বাড়িটাকে ঠিকমতো গোছগাছ রাখতে ওকে দিতে হয় নিদারুণ শ্রম। এরপরও আছে দুটো বাচ্চার দেখাশোনার ভার। প্রতিদিন স্কুলে যাচ্ছে কিনা, সময় মতো খাবার খাচ্ছে কিনা দেখতে হয় তাকে। কাজগুলো অত্যন্ত কষ্টের, জীবনটা নিতান্ত কঠিন। কিন্তু তবু এসব কিছু ছেড়ে চলে যাবার চূড়ান্ত মুহূর্তে এসে এই জীবনটার প্রতি একান্ত একটা টান অনুভব করে ইভা। পরিপূর্ণ নতুন একটি জীবনের সন্ধানে চলেছে ও ফ্র্যাঙ্কের সঙ্গে। বড় মমতা ওর বুকে। যেমন পৌরুষদীপ্ত চেহারা, তেমনি উদার ওর হৃদয়টাও। রাতের জাহাজেও ফ্র্যাঙ্কের সঙ্গে চলে যাবে সুদূর বুয়েন্স আয়ার্সে। তার বউ হবে। বুয়েন্স আয়ার্সে ফ্র্যাঙ্কের একটা বাড়ি আছে, সেখানে ওরা বাস করবে। তার সঙ্গে প্রথম যেদিন দেখা হয়েছিল, সেই দিনটির স্মৃতি আজও কে স্পষ্ট মনে পড়ে। ফ্র্যাঙ্ক তখন এভিনিউর একটি বাড়িতে ভাড়া থাকত। এবার সেখানে গিয়েই দেখা করত প্রায়। এখন মনে হয় এই তো সেদিনের ব্যাপার সব। ছুঁচলো টুপিটা পিছনে ঠেলে দিয়ে ফ্র্যাঙ্ক এসে দাঁড়িয়েছিল গেটের সামনে। তার রোদ ঝলসানো কালচে মুখটার উপরে এসে পড়েছিল অবাধ্য একগোছা চুল। তারপর তারা ধীরে ধীরে আরও ঘনিষ্ঠ হয়েছে, চিনেছে পরস্পরকে। ফ্র্যাঙ্ক ওর সঙ্গে দেখা করত দোকানে প্রতি সন্ধ্যায়, মাঝে মধ্যে বাড়িতেও আসত। একদিন ভবঘুরে মেয়ে ছবিটি দেখানোর জন্য সে ইভাকে নিয়ে গিয়েছিল থিয়েটার হলে। থিয়েটার হলের এক কোণে সেই আলো আঁধারির রোমাঞ্চিত পরিবেশে ফ্র্যাঙ্কের পাশে বসে ছবি দেখার সময় ইভা অনুভব করেছিল কেমন সুখকর চঞ্চল অনুভূতি। ফ্র্যাঙ্ক গানের পাগল, একটু আধটু গুনগুন করত। পরিচিতরা জানতো ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আর ফ্র্যাঙ্ক যখনই সেই গানটি গাইত, যে গানের মধ্যে এক নাবিকের প্রেমে মত্ত তরুণী মেয়ের কথা রয়েছে, অদ্ভুত এক পুলকে ভরে উঠত ইভার মন। এভাবে ফ্র্যাঙ্কের মতো একজন তরুণকে সঙ্গী হিসেবে পেয়ে ও প্রথমে উত্তেজনায় বিভোর হয়ে উঠেছিল। তারপরেই ইভা ওকে ভালোবাসতে শুরু করে। ফ্র্যাঙ্ক ওকে দূর দেশের কাহিনী শোনাত। কানাডাগামী একটি জাহাজে মাসিক 1 পাউন্ড মজুরিতে ডেকবয় হিসাবে ফ্র্যাঙ্ক প্রথম কাজ শুরু করে। তারপর একে একে
কত জাহাজে চাকরি নিয়েছে ও, কত রকমেরই না কাজ তাকে করতে হয়েছে। ফ্র্যাঙ্ক ওকে সেসব জাহাজের নাম বলতো, আরও কী কী ধরনের কাজ তাকে করতে হয়েছে তাও বলতো। জাহাজে করে ওকে পার হতে হয়েছিল ম্যাগেলান প্রণালী, আর সে মানুষ খেকো দুর্ধর্ষ প্যাটাগোনিয়ানদের গল্প। একবারও বলেছিল বুয়েনোস আয়ার্সের বন্দরে পৌঁছে কিভাবে সে একদিনের ছুটি মঞ্জুর করিয়ে দেশের আদি বাড়িতে বেড়াতে গিয়েছিল। ছুটিটুকু আদায় করতে ফ্র্যাঙ্ককে রীতিমতো পায়ে ধরে মিনতি করতে হয়েছিল। শেষ পর্যন্ত কিছুদিন আগে ওদের এই সম্পর্কের কথা ইভার বাবার নজরে পড়ে গিয়েছে। তিনি ফ্র্যাঙ্কের সঙ্গে কোনো রকম কথা না বলার জন্যে ইভাকে নিষেধ করে দিয়েছেন। এইসব নাবিক ছোকরাদের আমার খুব চেনা আছে, তিনি বলেছিলেন। একদিন তিনি ফ্র্যাঙ্কের সঙ্গে প্রচণ্ড ঝগড়া বাঁধিয়ে বসলেন। সেই থেকে ইভা ফ্র্যাঙ্কের সঙ্গে গোপনে দেখা করে। সন্ধ্যার অন্ধকার এভিনিউতে আরও গাঢ় হয়ে আসে। বাবা আর হ্যারিকে লেখা দুটো চিঠি ওর কোলের উপর পড়ে আছে। চিঠির উপরের সাদা অংশগুলো এখন অন্ধকারে অস্পষ্ট। আর্নেস্ট ইভার খুব প্রিয়, হ্যারিকেও কম ভালোবাসে না। ইদানিং ইভা লক্ষ্য করেছে বাবা বেশ বুড়িয়ে গেছেন, এবার তিনি ইভাকেও হারাবেন। মাঝে মাঝে বাবা সত্যি কেমন ভালো মানুষ হয়ে ওঠেন। খুব বেশি দিন আগের কথা নয়, জ্বরে কাবু হয়ে ইভা যখন বেশ কয়েকদিন বিছানায় পড়েছিল, তিনি ওকে ভূতের গল্প পড়ে শুনিয়েছিলেন আর আগুনে পাউরুটি সেঁকে দিয়েছিলেন খাবার জন্য। আরেকদিন মা তখনও বেঁচে আছেন। ওরা সবাই মিলে পাহাড়ে গিয়েছিল বনভোজনে। ইভার বেশ মনে আছে, ছেলে মেয়েদের হাসানোর জন্যে তিনি মায়ের বনেটটা মাথায় পরে মেয়েদের মতো ঢং করেছিলেন। সময় দ্রুত বয়ে গেল। ইভা একইভাবে জানালার পর্দায় মাথা ঠেকিয়ে বসে থাকে। ধুলো জড়ানো সুতি কাপড়ের রংচঙে পর্দা থেকে ওর নাকে আসে ভারী গন্ধ। অকস্মাৎ এভিনিউর দূর প্রান্ত থেকে ওর কানে ভেসে আসে অর্গানের শব্দ। কত দিনের পরিচিত এই সুর, কি আশ্চর্য! এই ভর সন্ধ্যায় ওই সুরটা ইভার কানে এসে ওকে স্মরণ করিয়ে দেয় মায়ের কাছে তার প্রতিজ্ঞার কথা। যতদিন সম্ভব পরিবারটিকে একসঙ্গে ধরে রাখার জন্যে আপ্রাণ চেষ্টার প্রতিজ্ঞা। মনে পড়ে অসুস্থ মায়ের শেষ রাত্রির কথাটাও। সেই রাতে সে ছিল হলঘরের অন্য পাশের অন্ধকার ঘরটায়। বাইরে থেকে বাতাসে ভেসে আসছিল একটি ইতালীয় বিষণ্ণ সুর। 6টা পয়সা অর্গানবাদককে দিয়ে চলে যেতে বলা হয়েছিল, স্পষ্ট মনে আছে। বাবা মুমূর্ষু মায়ের ঘরে ঢোকার সময় তিক্ত মেজাজে বিড়বিড় করেছিলেন, হতচ্ছাড়া ইতালিয়ানগুলো এখানেও এসে জুটেছে। যখনই মায়ের বিষাদময় জীবনের কথা মনে পড়ে, বেদনে আচ্ছন্ন হয়ে যায় ইভার স্পর্শকাতর হৃদয়টা। তার সেই সহজ নির্বোধ আত্মত্যাগ আজ কি উদাসীনতায় নিঃশেষ হয়ে আসছে। ভয় ইভা কেঁপে ওঠে। বারবার তার কানে ভেসে আসে মায়ের সেই বিরামহীন প্রার্থনা, দয়া করো, দয়া করো মা মেরি, দয়াময়ী মেরি, দয়া করো। আকস্মিক এক আতঙ্কের তাড়নায় ইভা লাফিয়ে ওঠে। পালাতে হবে, এসব থেকে ওকে পালাতেই হবে। হয়তো হয়তো ফ্র্যাঙ্ক তাকে বাঁচাতে পারবে। নতুন জীবনের সঙ্গে হয়তো ফ্র্যাঙ্ক ভালোবাসাও দেবে। সে তো বাঁচতেই চায়। অসুখী বা সে থাকবে কেন? তারও অধিকার আছে সুখী হওয়ার। ফ্র্যাঙ্ক তার সবল বাহুর বন্ধনে ইভাকে ধরে রাখবে, ধরে রাখবে তার দুহাতের বিপুল ক্ষমতায়। সেই পারবে তাকে বাঁচাতে, সেই পারবে। নর্থ ওয়াল বন্দরের বিদঘুটে জনস্রোতের মধ্যে ইভা দাঁড়িয়েছিল। ওর হাত ধরেছিল ফ্র্যাঙ্ক। বুঝতে পারছিল ফ্র্যাঙ্ক বারবার তাকে কি বলছে। বলছে ওদের সুদূর যাত্রাপথেরই নানান কথা। সারা বন্দর জুড়ে বাদামি রঙের বোচকাবুচকি সমেত সৈন্যরা গিজগিজ করছিল। শেডের প্রশস্ত দরজা দিয়ে
কালচে রঙের জাহাজের একাংশ এক ঝলক দেখতে পেল ইভা। যেটির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে জাহাজটা। খোলা পোর্ট হোলগুলোর ভিতর দিয়ে বেরিয়ে আসছে ভিতরের উজ্জ্বল আলো। ইভা কোনো কথাই জবাব দিচ্ছিল না। টের পাচ্ছিল ওর মুখ ক্রমশই ফ্যাকাশে হিম হয়ে আসছে। তীব্র মানসিক যন্ত্রণায় ইভা কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল এই অনির্ণীয় সংকটে পথ দেখাবার জন্যে, তার করণীয় কর্তব্য নির্ধারণ করে দেবার জন্যে। একসময় জাহাজটা কুয়াশার আবরণ ছিন্ন করে দীর্ঘ বেদনার্ত শব্দে ভোঁ দিয়ে উঠল। যদি চলে যায় তো আগামীকালই ইভা সমুদ্রের বুকে ফ্র্যাঙ্কের সঙ্গে থাকবে, সুদূর বুয়েন্স আয়ার্সের পথে। ওদের টিকিটও বুক করা হয়ে গেছে। এত কিছুর পর ইভা কি এখনও ফ্র্যাঙ্ককে ছেড়ে ফিরে যাবে? উদ্ধারহীন যন্ত্রণা তার দেহকে আলোড়িত করতে থাকে। নিঃশব্দ আশীর্বাদ প্রার্থনায় তীর তীর করে কাঁপতে থাকে ওর ভয় বিহ্বল ঠোঁট জোড়া। ভয়াবহ দুঃখে হৃদয় যেন ঝনঝন শব্দে বিচূর্ণ হতে থাকে। অনুভব করে ফ্র্যাঙ্ক ওর হাত ধরে ডাকছে, এসো। পৃথিবীর 7টি সমুদ্র যেন একসঙ্গে ওর একটুখানি বুকের মধ্যে তোলপাড় শুরু করে, আর ফ্র্যাঙ্ক যেন সেই গর্জনশীল বিক্ষুব্ধ সমুদ্রের ঢেউয়ের মধ্যে ওকে টেনে নিয়ে যাচ্ছে, যেন উত্তাল ঢেউয়ের মধ্যে ডুবিয়ে মারবে ওকে। ইভা দুহাতের প্রচণ্ড শক্তিতে আঁকড়ে ধরে লোহার রেলিং। এসো। না না না, কি করে, অসম্ভব। উন্মত্তের মতো ও দুহাতে রেলিং চেপে ধরে। অন্তহীন সমুদ্রের দিকে তাকিয়ে যন্ত্রণায় কঁকিয়ে ওঠেও। ভিড়ের প্রবল ধস্তাধস্তির মধ্যে কোনো রকমের রেলিংয়ের ওপারে গিয়ে ফ্র্যাঙ্ক ওকে পিছনে পিছনে আসতে বলে। ব্যস্ত যাত্রীরা ফ্র্যাঙ্ককে এগিয়ে যাওয়ার জন্য চিৎকার করে ওঠে, তবুও ফ্র্যাঙ্ক ডেকেই যায়। অবিকল অসহায় জন্তুর মতো ইভা তার বিবর্ণ ম্লান মুখটা ফ্র্যাঙ্কের দিকে তুলে ধরে। তার সে নির্ভর দৃষ্টিতে না প্রেম না বিদায়। ফ্র্যাঙ্ক খুঁজে পেল না কোনোটাই।